আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে খুনি শেখ হাসিনার এবং গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা সংঘটিত হয়েছে সারা বাংলাদেশে, টোটাল আমার জানা গত পরশু পর্যন্ত 16টা মামলা আমি দেখেছি। প্রত্যেকটা মামলা যেন প্রহসনমূলক একটা আইওয়াশ মতো একটা মামলা করা হয়েছে। উদাহরণস্বরূপ আমি মিরপুর 10-এর যে মামলাটা সেটা বলি। গত 18ই জুলাই মিরপুর 10-এ যে হত্যাকাণ্ড, তার সেখানে একজন পথচারী রুরু মিয়া নামে একজন মারা যায়, ছেলে মারা যায়। তার ভাই বাদী হয়ে মামলা করে, সেখানে শুধুমাত্র একজন হত্যার মামলা দেখানো হয়েছে। অথচ যেই দিন সে ওই ছেলেটা হত্যা হয় সেদিন অ্যাট আ টাইম সন্ধ্যার আগে 6 জন লোককে হত্যা করে একই সাথে মিরপুর গোল চত্বর, আপনার 10 নম্বর গোল চত্বরে। অথচ সেখানে একজন হত্যা মামলা করা হয়েছে। সেখানকার আমি তথ্য নিয়ে জানছি যে একসাথে 6 জন লোককে হত্যা করা হয় দুপুরের আগেই। তার পরবর্তীতে 6 জন লোক হত্যা করার পরে পুলিশের সাথে সেনাবাহিনী গোলাগুলি হয়। সেনাবাহিনী ফাঁকা গুলি করে পুলিশের পিছু হটাতে বাধ্য করে, আবার পুলিশ গুলি ছোড়ে। সন্ধ্যার পর আবার ছাত্রদের উপর হামলা করে। তো এভাবে নিরস্ত্র নিরীহ জনগণের উপর গণহত্যা করা হয়। অথচ সেখানে হত্যার মাত্র একটা মামলা করা হয়, যেখানে মাত্র একজন মারা যায়, অজ্ঞাত 147 জন। সেখানে আসামি ছিলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারপর আপনার আপনার সেই আরো বেশ যুবলীগ আওয়ামী লীগের ওখানকার যারা আছে তারা সহকারে 147 জন আসামি অজ্ঞাতনামা সহকারে। তো আসলে এই মামলাগুলো যারা করছেন, অথবা তাদের গাফিলতি, নাকি আমাদের সরকারের গাফিলতি, নাকি আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা সিস্টেমে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়ার জন্য চাচ্ছেন, এটা একটু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। কারণ শেখ হাসিনা সরকার গণহত্যা করেছে। এই গণহত্যাকে যারা গণহত্যা বলতে চাচ্ছে না, আকার ইঙ্গিতে আইওয়াশমূলক আপনার মামলা করছেন, তারা জাতির সাথে, শহীদদের রক্তের সাথে বেমানি করছেন। 450, এখন রিসেন্ট যে তথ্য আসছে সেটা 650। তো 450 হোক আর 650 হোক, এতগুলা লোক যারা শহীদ হয়েছেন, এই শহীদদের সাথে বেইমানি করে আপনার শহীদ রক্তের উপরে, রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আর এই শহীদদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন এবং জনগণ আপনাদেরকে আমাদের পরবর্তী নীতি নির্ধারক বানিয়েছে। এই অবস্থাতে আপনারা যারা আছেন তারা যদি জাতির সাথে, এই শহীদদের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখবেন যে বাংলার 18 কোটি মানুষ আপনাকে কখনো ছাড় দেবে না, আপনাদের কখনো ক্ষমা করবে না। গণহত্যাকে গণহত্যা না বলার উদ্দেশ্য কয়টা কারণ থাকতে পারে। 1 নাম্বার, সেটা হচ্ছে আপনার হতে পারে সেটা পুলিশদের পক্ষ থেকে, কারণ তারা এই গণহত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিল, সেজন্য তারা নিজেদেরকে সেভ করতে তারা এই মামলা এভাবে করতেছেন। দ্বিতীয় বিষয় হলো আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের তাদের গাফিলতি, হয় তারা বুঝছেন না, নয়তরবা তারা আওয়ামী লীগে এখনো প্রেম তাদের রয়ে গেছে। কারণ 111-এর যে সরকারের মাঝে 11 জন উপদেষ্টা এখনো আমাদের এই সরকার বর্তমান, তাদের প্রত্যেকে ছিলেন প্রেমী আওয়ামী প্রেমী 111-এ যারা সরকার ছিলেন। তো আপনারা যদি 111-এর পরে এখন আবার 2024 রক্তাক্ত জুলাইয়ের পরে এখনো যদি আপনারা আওয়ামী প্রেমীদের করেন, আপনারা যদি এখনো আওয়ামী লীগের সাথে প্রেম আপনার সুলভ থাকে, তাহলে বলতে হবে যে আপনাদের সাথে আপনাদের মানবতা এবং আপনাদের মানবিকতা, মনুষ্যত্ব একেবারে বিলুপ্ত, যে আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ এদেশে, আমার কথাগুলো আজকে অনেক লম্বা হবে, কারণ এদেশে আপনাকে প্রথম মানতে হবে যে এটা আমাদের স্বাধীনতা কিনা। আমরা পূর্ব পাকিস্তান থেকে 1971 সনে আমরা পরাধীন অন্য রাষ্ট্রের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা হলো আমাদের পরাধীন রাষ্ট্র থেকে আমরা স্বাধীনতা অর্জন। আর দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটা হচ্ছে স্বদেশী শত্রু, স্বদেশী মানুষের মুখে কথা বলার ভাষা, অর্থাৎ বাক স্বাধীনতা, মানুষের অধিকার। এই অধিকার আদায়ের জন্য আমরা মূলত স্বদেশী আন্দোলন, যেটাকে আমরা এখন বলতে পারি স্বদেশী বিপ্লব বা স্বদেশী আপনার স্বাধীনতা বলতে পারেন, স্বদেশী দালালদের থেকে, স্বদেশী জালেম থেকে, স্বদেশী ফেরাউন থেকে আমাদের দেশ মুক্ত করেছি আমরা। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আজকের এই বিপ্লবের সাথে মুসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে বিপ্লব সমান কথা।
কারণ ফেরাউন কখনো বলেনি আমি আসমানের খোদা, একথা ফেরাউন কখনো দাবি করেনি। ফেরাউন দাবি করেছে, মুফাসসিরগণ প্রায় সবাই একমত যে ফেরাউন দাবি করে আনা রব্বিকুমুল আলা, আমি মিশরের সবচেয়ে বড় খোদা। আমার জানার মতে মিশে বলছে যে আমার জানার মতে মিশরের আর কোনো বড় খোদা আছে আমি জানি না। তো আমাদের কারণ এই জন্য সে তার আধিপত্য সবকিছু সে চালিয়ে নিয়েছে। আমাদের শেখ হাসিনা সেম ভাবে বলছে যে আমার চেয়ে বড় বাংলাদেশের কেউ নেই, সুতরাং আমি যা বলবো তাই আইন, উনি যা করবে তাই হচ্ছে আইন, তাই উনি সেটাই করে নিয়েছেন। তাহলে ফেরাউনের সাথে আর শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য নেই। সুতরাং মুসা আলাইহিসসালামের জামানায় আর একটা বিষয় দেখেন, মুসা আসলামের যে যুদ্ধ ছিল ফেরাউনের সাথে, সেখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিবন্ধকতা ছিল ফেরাউন। আর ঠিক এই জামানায় 2024 পর্যন্ত আলেম ওলামাদেরকে হত্যা করি, নৃশংস কারাগার আয়না কারাগারে বন্দি করে তাদের নির্যাতন নিপীড়ন করে ইসলামী সম্মেলনকে বাতিল করার চেষ্টা করে, ইসলামকে বিকৃত করার চেষ্টা করেছেন, ইসলামের মাঝে কবর পূজা শিরক মতবাদকে ঢুকে দেওয়ার চেষ্টা, এবং ইসলাম এবং সনাতন ধর্ম সহাবস্থান সম্রাট আকবরের দিন ইলাহি প্রতিষ্ঠা করার মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অবস্থাতে তাহলে আমরা বলতে হবে যে সেইখানে মুসা আসলামের জমানায় ছিল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, ঠিক এই জমানায় একই কথা, এবং মুসা আসলামের জমানায় ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ঠিক একই এই জমানায় ঠিক একইভাবে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে দেয় না। যেমন এই কারণে শাপলা চত্বর ঘটতেছিল, মোহাম্মদ আসলামকে কাটাক্করকারী নাস্তিকদের মানে শাস্তির দাবিতে শাপলা চত্বর যা ঘটেছে, সে 3000 লোক শহীদ করেছেন। সেইখানে মূলত ছিল মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বুনিয়াদ মোহাম্মদ আসলামকে কাটাক্করকারী বিচার। তাহলে ওই ফেরাউন জামানায় যে যুদ্ধটা ছিল সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করা আর এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আজকের ঠিক এই স্বাধীনতা আন্দোলনটা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মিনিমাম ন্যূনতম বুলন্দ করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সুতরাং ফেরাউনের সাথে মুসা আসলামের যে যুদ্ধ আর আজকের ছাত্রদের সাথে নিরস্ত্র নিরীহ লোকের যে যুদ্ধ, এটা একই একই কাছে একই একেবারে কাছাকাছি, একেবারে একই সুতায় গাথা বলতে পারবে। ফেরাউনও তার তার আধিপত্য প্রতিত্ব এমন বা প্রতিষ্ঠা করেছে যে সেখানে সে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে নিশ্চিত করেছিল। ঠিক তেমনি ভাবে এই শেখ হাসিনা তার জামানায় সে শাসন ব্যবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে নিষিদ্ধ করেছিল, এবং আলেম ওলামাদেরকে রাজাকার বিভিন্নভাবে ট্যাগ লেখাছিল, জঙ্গি ইত্যাদি বলছিল, এবং আলেম ওলামাদেরকে নানাভাবে হত্যা করা পায়তারা করেছিল এই শেখ হাসিনা। সুতরাং তখনকার জমানা এখনকার জমানা সেম। এখন আসেন 1971 সনে আমরা পরাধীন রাষ্ট্র থেকে স্বাধীনতা অর্জন করি, আর এই জামানায় আমরা যে স্বাধীনতা অর্জন করি সেটা হচ্ছে আমাদের দেশীয় মানে জালেম ফেরাউন থেকে স্বাধীনতা অর্জন করেছি। এখন 2 নম্বর বিষয়, এবার আসেন আমরা যদি কোনো দেশের স্বাধীনতা অর্জনের পরে সেই দেশের সংবিধান পরাজিত শক্তির আইন শাসন অনুযায়ী আইন অনুযায়ী হবে চলবে রাষ্ট্র, নাকি নিজস্ব সংবিধান বা নিজেদের এদের চলবে। আমাদের এটা বিপ্লব যদি ধরা হয়, এই বিপ্লবে দেশ যখন স্বাধীন হয়েছে তখন এই বিপ্লবী শক্তি তাদের নিজস্ব আইনে রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পরাজিত শক্তির প্রণীত আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে, এটা তাদের ইখতিয়ারাধীন থাকে। প্রথম কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস যা বলে, কখনো কোনো রাষ্ট্র শাসক যদি রাষ্ট্র দখলের পরে তাদের নিজস্ব আইনি ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল, পূর্বের আইনকে বাতিল করেছিল। মুসলিম শাসন আমলে মুসলমানরা যেখানে বিজয় অর্জন করেছে সেখানে তাদের নিজস্ব আইন প্রণয়ন করা হয়েছে এবং বাতিল শক্তির আইনগুলো রহিত করা হয়েছে। তদ্রূপভাবে আপনার আলেকজান্ডার বলেন অথবা যাদের প্রত্যেকের রাজত্বের ক্ষেত্রে সেম, তারা নিজেদের আইন প্রণয়ন করেছে এবং অন্য আইনকে বাতিল করেছে। এই দেশে যদি ভারত এবং মাঝে ব্রিটিশদের আগ্রাসন আমরা দেখি, তাহলে সেক্ষেত্রেও সেম ঘটেছিল যে তারা ভারতীয় আইনগুলো রহিত করে নিজেদের আইন প্রণয়ন করেছিল। যেমন আপনার অনেকগুলো আইন, দ্বৈত শাসন, তারপর যা বলতে পারবে আপনার জমিদার দখল আইন, হ্যাঁ, বঙ্গভঙ্গ ইত্যাদি ইত্যাদি আইনগুলো, প্রতিটি আইন ছিল তাদের বাংলাদেশের পুরানো আইন নয়, বরং তাদের নিজস্ব নতুন আইন। এখন এই বাংলাদেশে 2024 সনে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হলো, যে স্বাধীনতা অর্জন, এখানে আমরা পরাধীন রাষ্ট্রের যারা পরাজিত শক্তির আইন দ্বারা রাষ্ট্র পরিচিত হবে নাকি নিজস্ব আইন, এটা ইখতিয়ারাধীন। প্রথম কথা হচ্ছে যদি কোনো উত্তম কোনটি সেটা একটু পরে বলি, আগে বলি যে কোনো বিজয় বিপ্লবের মধ্যে বিজয় অর্জনের পরে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য
যদি কাঙ্ক্ষিত উদ্দেশ্য আদর্শ যদি প্রচলিত আইন বা প্রচলিত সংবিধান সমাধান করতে সক্ষম হয়, তাহলেই তবেই কেবল তারা ইচ্ছা করলে সে আইন বা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নিতে পারবেন। আর যদি তাদের প্রচলিত আইন এবং সংবিধান যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বিপ্লবের উদ্দেশ্য আদর্শ যদি ব্যাহত হয়, তাহলে ওই আইন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন আইন প্রণয়ন করবে। এটাই হচ্ছে মৌলিক বিষয়। কারণ যদি প্রচলিত আইন বা প্রচলিত সংবিধান যদি বহাল রাখে, তাহলে সেখানে ফ্যাসিবাদ জন্ম নেবে, পুনরায় তাদের শাসন ক্ষমতা চলে যাবে পরাধীন রাষ্ট্র বিজয় পরাজিত শক্তির হাতে। তো এখন আমাদের যে অবস্থা সেটা হচ্ছে যে আমাদের দেশে যে বর্তমানে প্রচলিত আইন, এটা কি বা ৭২-এর পর থেকে যে সংবিধান প্রণীত হয়েছে ৭১ উপর, এই সংবিধান কি আমাদের জন্য এখনো কার্যকর, এখনো আপনাদের জন্য উপযুক্ত? এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে হবে যে এই ফ্যাসিবাদী সংবিধান আমাদেরকে ১৯৭২ থেকে এ পর্যন্ত কি দিয়েছে। আমরা ১৯৭২ সন থেকে ১৯৭১ সন থেকে শুরু করলে আমরা বর্তমান ২০২৪ সাল পর্যন্ত আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। জনগণের মুখের ভাষা বারবার কেড়ে নেওয়া হয়েছে, বারবার স্বৈর শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বারবার অন্য রাষ্ট্রের পূজা করতে হয়েছে, বারবার আমাদের রাষ্ট্র শাসকেরা বিদ্রোহী হয়ে মানে জনগণ বিদ্রোহী হয়ে উঠছে এবং জনসাধারণ মানুষের অধিকার হরণ করেছে। তাহলে বুঝতে হবে যে এই সংবিধানে আমাদের সমস্যা রয়েছে। এক কথা বলতে গেলে সরষায় যদি ভূত থাকে, তাহলে ভূত তাড়াবে কিসে? আমাদের সংবিধানের মাঝে রয়েছে স্বৈরতন্ত্রে বা আপনার কি বলে ফেরাউনি শাসনের বীজ। তাই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নাম্বার ২, যা এখন দ্বিতীয় কথায় আসতেছি, যে সমস্ত লোকেরা বা যারা আপনার শেখ হাসিনার প্রতি বা আওয়ামী লীগের প্রতি দরদ পোষণ করেন, তারা বলছেন যে শেখ হাসিনা খারাপ হতে পারে, তার দল খারাপ নয়, তার আওয়ামী লীগ দল খারাপ নয়। এটা একেবারে পাক্কা শয়তানের কথা। কিভাবে আমি সেটা বলছি শুনেন। এটা পাক্কা শয়তানের কথা। কারণ হচ্ছে আপনাকে আমাকে খেয়াল করতে হবে যে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের একবার মাঠ পর্যায়ে কর্মী থেকে শুরু করে, একবার মাঠ পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কর্মী থেকে শুরু করে আপনি টপ প্রাইম মিনিস্টার পর্যন্ত যদি দেখেন, পুরা A to Z সবকটাই দেখবেন শোষক, সবকটাই জালেম, সবকটাই হত্যাকারী, সবকটার হাতে রক্ত, মানুষের রক্ত, মজলুমের রক্ত, সবকটা মানুষের অধিকার হরণকারী, মানুষকে টোড়াচিপ হত্যাকারী, মানুষের মুখে ভাষা কেড়ে নেওয়ার মতো। তাহলে এমন দল যারা নেতৃত্ব করে, এমন দল কি করে ভালো হতে পারে যার প্রতিটা কর্মী, প্রতিটা মানুষই খারাপ? দাড়ি টুপি জুব্বা পরে এরপর ইসলাম বিরোধী কথা বলে, দাড়ি টুপি জুব্বা পরে এরপরে বিরোধী দলকে যে কাউকে যা রাজাকার আলবদে বলে গালি দেয়। দাড়ি টুপি জুব্বা পরা সত্ত্বেও, মানে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়া সত্ত্বেও সে ব্যক্তি মূর্তি পূজাকে উৎসাহিত করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই দলের মাঝে কোনো কল্যাণ নেই। এর সমস্যা কোথায়? এই দলের গঠনতন্ত্রের সমস্যা আছে। গঠনতন্ত্রের সমস্যা থাকার কারণে আমাদের এই দলটাকে সম্পূর্ণরূপে আমাদের বর্তমান যুগের জন্য অনুপযোগী। যদি আমরা আমাদের যারা শেখ হাসিনার প্রতি আপনাদের দরদ উঠতে পড়েছে, শেখ হাসিনাকে বাঁচানোর জন্য প্রহসনমূলক মামলা করছি, যেন শেখ হাসিনা গণহত্যাকে সাধারণ হত্যা, ব্যক্তি হত্যা নামে চাইলে, যেমনটি শেখ হাসিনা খালেদা জিয়া একজন ব্যক্তি হত্যা মামলা হয়েছে, হকার হত্যা, সেই মামলা আক্রান্ত হওয়ার পর শেখ হাসিনা খালেদা জিয়া বের হয়ে গেছে, নির্দোষ খালাস হয়ে গেছে। ঠিক এমনি ভাবে আইনগুলো, মামলাগুলো করা হচ্ছে যেন ৫ বছর ১০ বছর পরে শেখ হাসিনা মুক্তি পেয়ে জনগণের মধ্যে আবার ফিরে আসতে পারে। তাহলে এই কাজটা কেন করছেন? তাদের অন্তরের মাঝে এখনো আওয়ামী প্রেম রয়ে গেছে। আমি ডেফিনেটলি বলছি, তাদের অন্তরে এখনো আওয়ামী প্রেম রয়ে গেছে। ওরা জাতির শহীদদের সাথে, রক্তের সাথে বেইমানি করতেছে। এই কথা মনে রাখতে, এই কথা ভুল গেলে চলবে না যে জাতি ২০২৪ সনের যে ছাত্র সমাজ জাতিকে একটা ফ্যাসিবাদী, একটা সৌর শাসক, একটা ফেরাউনি, লেডি ফেরাউনি থেকে জাতিকে মুক্তি করেছে, সেই জাতি পুনরায় আবার যদি কখনো আবার নতুন ফেরাউনকে আমরা জন্ম দিই, তাহলে সেই ফেরাউনকে নির্মূল করতে সক্ষম। আমাদের চমৎকার কথা এই জন্য বলছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলছিলেন, এই জাতির যে সন্তানেরা বুঝবে যে ভারত আমাদের বন্ধু নয় চিরশত্রু, তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত
যেই সন্তানেরাই এই কথা অনুধাবন করেছে, সেটা আজকের তরুণ ছাত্র সমাজ তারাই অনুধাবন করেছে যে ভারত আমাদের বন্ধু নয়, তারা শুধু। সুতরাং মাওলানা আব্দুল হামিদকে ভাসানীর ভাষ্য মতে এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং সূর্য সন্তান। এই শেখ হাসিনা জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, শেখ হাসিনা জাতির নক্ষত্রগুলোকে হত্যা করেছে। কি জন্য হত্যা করা হয়েছে? জাতিকে জ্ঞান শূন্য, জাতিকে শোষিত, ভারতের বাজারে গোলাম বানানোর জন্য। যেমনি ভাবে আমরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির গোলামি করছি 200 বছর, আর যেন আরো 200-500 বছর ভারতের গোলামি করতে পারে, গোলাম বানাতে পারে, সেই জন্য শেখ হাসিনা ইচ্ছাকৃত ভাবে এই জাতিকে জ্ঞান শূন্য করার জন্য, মেধাও শূন্য করার জন্য তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আজকের যারা আওয়ামী শাসক, তাদেরকে আপনারা যারা আওয়ামী প্রেমী আছেন, তাদেরকে ছলে বলে কৌশলে তাদের দলকে টিকিয়ে রাখার জন্য, নিবন্ধন বৈধ দেওয়ার জন্য যারা এইভাবেই আপনার যারা প্রশাসনমূলক রাজনীতি নির্বাচন মামলা করে তাদেরকে বাঁচিয়ে দিতে চাচ্ছেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন। আপনার জাতির সাথে চরম বেমানি করছেন। আপনারা লেডি হাসিনার দোষর, আমি বলতে বাধ্য, আপনারা লেডি হাসিনার দোষর। সুতরাং এখনই সাবধান হন, জাতির সাথে বেমানি করবেন না। জাতির সাথে যা মির্জাপুর যে বেমানি করছে তার চরম পরিণতি ইতিহাস সাক্ষী। বাংলার মানুষের সাথে যে স্বাধীনতার সূর্য 200 বছর অস্তনি, তাদের সাথে ইতিহাস স্বাধীনতা আমরা তার ইতিহাস সাক্ষী। তাদের অবস্থা পরিণতি কি আপনাদের অবস্থা তাই হবে, হচ্ছে ব্যতিক্রম কিছু হবে না। মনে রাখবেন যে আপনার মির্জাপুরা যুগে যুগে লাঞ্ছিত, নির্গৃহীত হবেই হবে, বাধ্য। এখন আপনি আরেকটা কথা বলবেন যে সব মানুষ, হ্যাঁ আমি বলছি, দেখেন আওয়ামী লীগের A to Z যারা আছে প্রত্যেকেই জুলুমের সাথে সম্পৃক্ত, প্রত্যেকেই এই হত্যাকাণ্ডের সাথে অংশগ্রহণ করেছে। প্রতিটা নেতা কর্মী, প্রতিটা লোক গণহত্যা আপনারা দেখেছেন, এটা সচক জাতির সামনে স্পষ্ট। তারা ধারালো অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র নিয়ে, সেনাবাহিনী র্যাবের যে অস্ত্র দেয় সেই অস্ত্র নিয়ে তারা মাঠে নেমে পড়েছিল। তাহলে আপনি এমন একটা জঙ্গি সংগঠনকে কি করে আবার বলতে পারেন যে তারা সবাই ভালো ইয়া সবাই খারাপ না, তাদের মাঝে কেউ ভালো দল খারাপ না? তাহলে আপনি বুঝতে হবে যে আপনার অন্তরের মাঝে, আপনার নফসের মাঝে রয়েছে নিফাক। নিফাক শব্দের অর্থ কি জানেন? নিফাক শব্দ হচ্ছে আপনার নফসের মাঝে অপবিত্র, নোংরা, নফস নোংরা। যারাই কথা বলবে যে শেখ হাসিনা খারাপ, দল খারাপ না, তাদের অন্তর নোংরা, তারা শহীদদের রক্তের সাথে বেঈমান, তারা জাতির সাথে বেঈমান, তাদের সাথে কোনোভাবে এই বাংলার মানুষ আপোষ হতে পারে না। এটা হতে পারে না যে শহীদদের রক্তের সাথে বেঈমানি ছাড়া কিছু না। সুতরাং আজকে বলি, আপনারা এই প্রহসনমূলক মামলা বন্ধ করুন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে অভ্যাস করুন, গণহত্যাকে সাধারণ হত্যা বলে চালাবেন না। এটা যদি করেন আপনার জাতির সাথে বেইমানি করবেন। গণহত্যা কখনো সাধারণ হত্যা নয়। গণহত্যা মানে হচ্ছে, গণহত্যার সংজ্ঞা কি? কোনো একটা ক্ষুদ্র গোষ্ঠীকে, জাতিকে বা সমূলে নির্মূল করার জন্য, অথবা কোনো একটা আন্দোলন, কোনো দলকে সমূলে নির্মূল করার যে হত্যাকাণ্ড চালিয়ে হয় নির্বিচারে, সেটাই গণহত্যা। শেখ হাসিনা এই আন্দোলনকে নির্মূল করার জন্য স্বল্প সময়ের মধ্যে যেই নির্মূল গণহার হত্যা করেছে, একদিনে 400, একদিনে 104 জন যাত্রাবাড়িতে করেছিল। এরপর মিরপুরে করেছিল একসাথে একদিন 1 থেকে 2 মিনিটে 6 জন। এইভাবে যদি গণহত্যা প্রতি সমস্ত হত্যাগুলো একত্র করা হয়, শাপলা চত্বরে যে সেটা গণহত্যা, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা যদি দেখেন, এরপরও যদি গণহত্যাকে বলেন যে সাধারণ হত্যা, তাহলে আপনার জাতির সাথে বেইমানি ছাড়া কিছু নেই। আমি বলবো আপনারা এখনই সময় আছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে আইনিভাবে নিবন্ধন বাতিল করতে হবে, এবং এদেশে নতুন তাদের প্রণীত কোনো সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে না। কারণ পরাজিত শক্তির দ্বারা প্রণীত সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা মানে হচ্ছে পরাজিত শক্তিকে মাথায় তুলে গজে উঠে দাঁড়াতে সাহায্য করা ছাড়া কিছুই নয়, কিছুই নয়।